লিতানি নদীতে পড়ল ইসরায়েলি অহংকার। হিজবুল্লাহ ডাবল ট্যাপ ড্রোন হামলায় কাঁপছে তেল আবিব। দক্ষিণ লেবাননের লিতানি নদী এখন আর কোনো সাধারণ জলধারা নয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য এক মৃত্যু ফাঁদ। হিজবুল্লাহর একের পর এক নিখুঁত ও প্রাণঘাতী হামলায় চূর্ণ বিচূর্ণ তেল আবিবের দম্ভ। মাঠ পর্যায়ে লড়ছে হিজবুল্লাহ, কিন্তু এই রণকৌশলের আসল মাস্টারমাইন্ড কে? আসল নায়ক কিন্তু পর্দার আড়ালে থাকা পারস্যের সিংহ ইরান। তেহরানের দেওয়া অত্যাধুনিক ড্রোন আর নিখুঁত যুদ্ধ কৌশলের সামনে লেবাননের মাটিতে কচু কাটা হচ্ছে নেতানিয়াহুর এলিট ফোর্সের সেনারা। রুটিন মুভমেন্ট ভেবে এগিয়ে যাচ্ছিল ইসরায়েলি কমান্ড টিম দক্ষিণ লেবাননের লিতানি নদীর কাছাকাছি এলাকা। ঘড়িতে তখন বিকেল ঠিক 5টা। 36তম ডিভিশনের ডেপুটি কমান্ডার স্বয়ং লিড করছিলেন এই ফরওয়ার্ড টিমকে। সাথে ছিল এক ঝাঁক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। কিন্তু তারা জানতো না হিজবুল্লাহর যোদ্ধারা আগে থেকেই পেতে রেখেছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। হঠাৎ এক বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো উপত্যকা। ঘটনাস্থলে খতম ইসরায়েলি 36তম ডিভিশন হেডকোয়ার্টারের কমব্যাট সোলজার মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলেন, বয়স মাত্র 29, বাড়ি হাইফায়। শুধু একজন নিহত হওয়ায় শেষ নয়, বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হলেন 36তম ডিভিশনের ডেপুটি কমান্ডার কর্নেল পদমর্যাদার এক শীর্ষ কর্মকর্তা। আহত হলেন 556তম ট্রান্সপোর্ট রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আরেক অফিসার। এক আঘাতেই ধূলিসাৎ আইডিএফ এর পুরো কমান্ড চেইন। এই ধাক্কা সামলানোর আগেই আইডিএফ এর জন্য নেমে এলো আরও এক দুঃস্বপ্ন। কফর তেপনিট গ্রামের কাছে তখন সকাল 6টা। একটি ইসরায়েলি ট্যাঙ্ক পজিশনকে লক্ষ্য করে ধেয়ে এলো হিজবুল্লাহর একটি এফপিভি কামিকাজে ড্রোন। নিখুঁত নিশানা, বিকট বিস্ফোরণ। স্প্লিন্টারের আঘাতের সাথে সাথে ঝাঁঝরা হয়ে গেল 4 ইসরায়েলি সেনা। এরপর শুরু হলো হিজবুল্লাহর ডাবল ট্যাপ রণকৌশল। আহত সেনাদের উদ্ধার করতে যখনই একটি ইসরায়েলি ইভাকুয়েশন যান বা অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছালো, আকাশ থেকে বাজ পাখির মতো ছেঁকে ধরল হিজবুল্লাহর দ্বিতীয় ড্রোনটি। উদ্ধারকারী গাড়ির উপর সরাসরি আছড়ে পড়ল সেটি। আহতদের বাঁচাতে এসে নিজেই ধ্বংসস্তূপে পরিণত হলো আইডিএফ এর গাড়ি। মারাত্মকভাবে আহত হলেন আরও এক সেনা। রক্তাক্ত 5 সেনাকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হলো ইসরায়েলের হাসপাতালে। একেই বলে রণক্ষেত্রের চূড়ান্ত অপমান। এত কিছুর পরও ইসরায়েল ভাবছে আলোচনা টেবিলে হিজবুল্লাহকে নিরস্ত্র করা যাবে। হিজবুল্লাহ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো শর্তহীন আত্মসমর্পণ নয়। আলোচনার একমাত্র ছাদ হলো পারস্পরিক নিরাপত্তা। নিরস্ত্রীকরণের কোনো প্রস্তাব লেবাননের মাটিতে টিকবে না। ইসরায়েলের জন্য কোনো সেফ জোন বা পরীক্ষামূলক এলাকা রাখা হবে না। কোনো লাল, সবুজ বা হলুদ রেখা মানা হবে না। আমেরিকার ছায়াতলে বসে যে অসম্মানজনক চুক্তি তেল আবিব চাপাতে চায়, তা বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যাখ্যান করেছে প্রতিরোধ যোদ্ধারা। আর এই অদম্য সাহসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইরান শুধু বন্ধু নয়, ইরান এই যুদ্ধের আসল রূপকার। পশ্চিমাদের শত নিষেধাজ্ঞা আর মার্কিন রণতরীর হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে ইরান তার সর্বোচ্চ প্রযুক্তি পৌঁছে দিয়েছে লেবাননের ফ্রন্ট লাইনে। বেইজিং আর মস্কোর সাথে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করে ইরান আজ মধ্যপ্রাচ্যের একক চালিকা শক্তি। ইসরায়েলের আয়রন ডোম কিংবা আমেরিকার আধুনিক নজরদারি, ইরানি প্রযুক্তিতে তৈরি এই এফপিভি ড্রোনের ঝাঁকের সামনে আজ সম্পূর্ণ অকেজো। চীন, রাশিয়া, ইরান অক্ষের তোপে পালাচ্ছে আমেরিকা। পারস্যের সিংহের গর্জন এবং ওয়াশিংটনের পিছু হটা। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন আর মার্কিন সাম্রাজ্যের একচ্ছত্র দাপট নেই। সেখানে এখন শুধু পারস্যের সিংহের গর্জন। চীন, রাশিয়া আর ইরানের ত্রিমুখী শক্তিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নেমে এসেছে এক মহাপ্রলয়। যে ওয়াশিংটন এতকাল এই অঞ্চলে ছড়িয়ে ঘুরিয়েছে, তারা এখন তল্পিতল্পা গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। তেহরানের হুঙ্কারে কাঁপছে তেল আবিব থেকে ওয়াশিংটন। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক অভেদ্য দেয়াল এখন আমেরিকার সামনে দাঁড়িয়ে। এই দেয়ালের নাম চীন, রাশিয়া, ইরান অক্ষ। ইরান আমেরিকা ছায়াযুদ্ধে চূড়ান্ত বিজয় গাথা লিখেছে তেহরান। এটা শুধু ফাঁকা বুলি নয়, রণক্ষেত্রের কঠিন বাস্তবতা। একদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ইস্পাত কঠিন মনোবল, অন্যদিকে দুই পরাশক্তি বন্ধু চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সমর্থন। এই দুইয়ের মেলবন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছে পারস্যের সিংহরা। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ আজ পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করছে। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুর সমস্ত ছক ভেস্তে দিয়েছে ইরান। মার্কিন রণতরী আর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আজ অসহায়। তেহরানের এই রণকৌশলের সামনে টিকতে না পেরে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিন বাহিনী। পুতিনের বন্ধুত্ব,
রাশিয়ার MI হেলিকপ্টার চুক্তি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইরানের কত বড় বন্ধু তার প্রমাণ এবার প্রকাশ্য। শুধু মুখের কথা নয়, রাশিয়া ও ইরানের বন্ধুত্ব এখন রূপ নিয়েছে সামরিক ও কৌশলগত চুক্তিতে। মস্কোতে আনুষ্ঠানিকভাবে একটি বড় চুক্তি সই করেছে ইরানের রেড ক্রিসেন্ট এবং রুশ প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে 21টি অত্যাধুনিক MI হেলিকপ্টার কিনতে যাচ্ছে তেহরান। 2027 সালের মার্চের মধ্যেই প্রথম চালানির 4টি হেলিকপ্টার পৌঁছে যাবে পারস্যের মাটিতে। এই হেলিকপ্টারগুলো শুধু ত্রাণ বা রসদ সরবরাহের কাজেই লাগবে না, এর ভেতরে লুকিয়ে আছে পুতিনের দেয়া এক বড় চমক। এই আকাশযানগুলোতে যুক্ত থাকছে অত্যন্ত উন্নত নাইট ভিশন প্রযুক্তি। এর অর্থ হলো ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিখুঁতভাবে অপারেশন চালাতে পারবে এই চপারগুলো। পাশাপাশি এতে থাকছে আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম। দুর্যোগে কিংবা যুদ্ধে সবখানেই এই রুশ প্রযুক্তি ইরানকে দেবে এক অনন্য সুবিধা। বেজিং তেহরান ঐক্য চীনের দীর্ঘমেয়াদী বাজি। শুধু রাশিয়া নয়, চীনকে নিয়েও সমান আত্মবিশ্বাসী তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, তেহরান কেবল চীনের একজন সাধারণ বাণিজ্যিক গ্রাহক নয়, ইরান হলো চীনের একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। বেজিংকে এটা বিশ্বাস করতে হবে যে ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক জোটে এই দুই দেশ একসঙ্গে নেতৃত্ব দেবে। নতুন কোনো বিশ্ব ব্যবস্থা বা ব্লক তৈরি হলে চীন ও ইরান হবে তার অপরিহার্য সদস্য। ইরানি নীতি নির্ধারকদের মতে বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বেইজিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা ওসব এখন কেবলই কাগজের বাগ। চীন ও ইরান সই করেছিল এক যুগান্তকারী 25 বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এই একটি চুক্তি আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, প্রতিরক্ষা থেকে শুরু করে আঞ্চলিক সহযোগিতা সব ক্ষেত্রেই দুই দেশের দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে। মার্কিন রাডার ফাঁকি দিয়ে ইরানের F-5 যুদ্ধ বিমানের তাণ্ডব, প্যাট্রিয়ট মিসাইলের আত্মঘাতী নাটক, 50 ফুটের নিচে ডেথ রাইড, কুয়েতের মার্কিন ঘাঁটিতে পারস্যের সিংহের অবিশ্বাস্য অপারেশন। মার্চের এক ভোরের আকাশ তখনও পুরো অন্ধকার। কুয়েতের ক্যাম্প বুয়েন মার্কিন সামরিক ঘাঁটির ওপর দিয়ে বয়ে যাচ্ছিল ঝোড়ো হাওয়া। পেন্টাগনের জেনারেলরা ভাবতেও পারেননি সেই অন্ধকার চিরে ধেয়ে আসছে যমদূত। মার্কিন প্রযুক্তির সব অহংকার চূর্ণ করতে আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে ইরানের F-5 ফাইটার জেটের এক ঘাতক বহর। ওয়াশিংটনের $1 বিলিয়ন রাডার নেটওয়ার্ক সম্পূর্ণ অন্ধ। মাটির বুক ঘেঁষে মৃত্যুর সাথে লুকোচুরি খেলে পারস্যের সিংহরা রচনা করতে যাচ্ছে এক অবিশ্বাস্য সামরিক ইতিহাস। এই অভিযানের মূল মন্ত্র ছিল একটি অকল্পনীয় দুঃসাহস। মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আর এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের চোখ এড়ানো সাধারণ কোনো কাজ ছিল না। তাই ইরানি পাইলটরা বেছে নিলেন এক আত্মঘাতী পথ। তারা বিমান চালাচ্ছিলেন মাটি থেকে মাত্র 50 ফুটেরও কম উচ্চতায়। পরিস্থিতি এমন ছিল যে পথের বৈদ্যুতিক তারের নিচ দিয়েও দাপিয়ে বেরিয়েছে এই ফাইটার জেটগুলো। যোগাযোগের ক্ষেত্রে বজায় রাখা হয়েছিল সম্পূর্ণ রেডিও সাইলেন্স। কোনো বার্তা নেই, কোনো সংকেত নেই, নিশ্চুপ ঘাতকের মতো এগুলো। সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় জাহাজের নাবিকেরা স্রেফ হা হয়ে তাকিয়েছিলেন, কারণ যুদ্ধ বিমানগুলো জাহাজের মেইন ডেক থেকেও নিচু দিয়ে উঠছিল। মার্কিন রাডার তখনও আকাশের ওপরের স্তরে শত্রুর সন্ধান করছে, আর ইরান তখন মাটির সমান্তরালে এসে তাদের ঘরের দুয়ারে হানা দিয়েছে। ঘাঁটির কাছাকাছি পৌঁছতেই শুরু হলো অভিযানের চূড়ান্ত ও সবচেয়ে বিপজ্জনক পর্যায়। ইরানি পাইলটদের কাছে কোনো গাইডেড মিসাইল ছিল না, ছিল ফ্রি ফল বোমা। আর এই বোমার নিখুঁত লক্ষ্যভেদ নিশ্চিত করতে হলে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমের একদম মাথার উপর দিয়ে উড়ে যেতে হবে। পাইলটরা সেই মৃত্যুকূপের ভেতরেই ডাইভ দিলেন। মুহূর্তের মধ্যে নিস্তব্ধ মার্কিন ঘাঁটিতে নেমে এলো নরক। একের পর এক বোমা আঘাত হানল নির্দিষ্ট ও কৌশলগত লক্ষ্যবস্তুতে। বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ ছিল যে ক্যাম্পের ভেতরে পার্ক করে রাখা মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো মাটি ছেড়ে বাতাসে উল্টে গেল। সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হলো আমেরিকার অহংকার। ইরানি পাইলটদের এই অদম্য ও অতর্কিত কৌশলের সামনে মার্কিন ডিফেন্স সিস্টেম সেদিন পুরোপুরি অচল হয়ে পড়েছিল। ঘাঁটির ভেতরে তখন চরম বিশৃঙ্খলা আর আতঙ্ক। মার্কিন সেনারা বুঝতেই পারছিল না কোথা থেকে কি হয়ে গেল। আর এই চরম আতঙ্কের খেসারত মার্কিন বাহিনীকে দিতে হলো নিজেদের হাতেই। সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে মার্কিন বাহিনীর নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। রাডারের গোলমালে তারা ইরানি বিমানকে টার্গেট করতে গিয়ে লক করে ফেলে নিজেদেরই আকাশযান। ফলাফল, আমেরিকার নিজস্ব ডিফেন্স সিস্টেমের আঘাতে তাদেরই 3টি অত্যাধুনিক যুদ্ধ বিমান আকাশেই ধ্বংস হয়ে ভূপাতিত হয়। নিজেদের ভুল সামলাতে যখন মার্কিন কমান্ডোরা হন্যে হয়ে ছুটছে, ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে ইরানি পাইলটরা চমৎকার ধোঁকা দেওয়ার কৌশল অবলম্বন করলেন। সফল মিশন শেষ করে তারা ডজ দিয়ে বেরিয়ে গেলেন শত্রু সীমা থেকে।
প্রত্যাবর্তনের পথটিও সহজ ছিল না। চারপাশ থেকে তখন মার্কিন বিমান ধাওয়া করার চেষ্টা করছে, কিন্তু ইরানি পাইলটদের ক্ষুরধার বুদ্ধির কাছে মার্কিন রাডার নেটওয়ার্কের মায়াজাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। চীন কি নীরবে আমেরিকার নিউক্লিয়ার ব্যারার ভিতরে ঢুকে পড়েছে? শুনতে সিনেমার গল্পের মতো লাগতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সাম্প্রতিক কিছু জমি কেনাবেচা ঘিরে এখন সত্যিই নিরাপত্তা অ্যালার্ম বাজছে। মিসৌরির হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস, এখানেই রয়েছে আমেরিকার বিখ্যাত B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ঘাঁটির ঠিক বাইরে একটি ট্রেইলার পার্ক বা মোবাইল হোম পার্ক নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিয়েছে সেটি বন্ধ করার জন্য। অভিযোগ, এই সম্পত্তির মালিকানার পেছনে রয়েছে জটিল শেল কোম্পানির নেটওয়ার্ক, যার সঙ্গে সন্দেহভাজন চীনা গোয়েন্দা সংযোগ থাকতে পারে। খতিয়ে দেখে জানা যায় মালিকানা কাগজে কলমে এক কানাডিয়ান দম্পতির নামে, কিন্তু তদন্তকারীরা দাবি করছেন শেষ পর্যন্ত সে লিঙ্ক গিয়ে মেলে এক বিতর্কিত চীনা ব্যবসায়ী মাইলস গুয়ের সঙ্গে। তার বিরুদ্ধে আগে গুপ্তচর বৃত্তি ও বড় অঙ্কের জালিয়াতির অভিযোগ ছিল। 2024 সালে তিনি যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হন। তারপর আরেকটি ঘটনা, এক চীনা নাগরিককে নাকি হোয়াইটম্যান ঘাটের সীমান্তের কাছে B-2 বোমারুর ছবি তুলতে দেখা যায়। ছোট ঘটনা, নিরাপত্তা কর্মকর্তাদের মতে না, কারণ এমন ছবি, এমন পর্যবেক্ষণ বিদেশি গোয়েন্দাদের ঘাঁটির রুটিন, দুর্বলতা ও কাঠামো বোঝার সুযোগ দিতে পারে। লুইজিয়ানায় চীন সংযুক্ত মালিকরা একটি গলফ কোর্স কিনেছেন, যা এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের সদর দপ্তরের কাছে। এই কমান্ড নিয়ন্ত্রণ করে আমেরিকার পারমাণবিক বোমারু ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নর্থ ডাকোটায় চীনের ফুফেং গ্রুপ প্রায় 150 হেক্টর জমি কিনেছে গ্র্যান্ড ফর্কস এয়ারফোর্স বেসের কাছে। এই ঘাঁটি থেকে গ্লোবাল হক ড্রোন ও গুরুত্বপূর্ণ মহাকাশ যোগাযোগ অবকাঠামো পরিচালিত হয়। টেক্সাসের GH আমেরিকা এনার্জি নামের একটি কোম্পানি লাফলিন এয়ারফোর্স বেসের কাছে উইন্ড ফার্ম প্রকল্প করতে চেয়েছিল। আশঙ্কা ছিল বিদ্যুৎ অবকাঠামো নিয়ন্ত্রণের মাধ্যমে গুপ্তচর বৃত্তি বা বিঘ্ন ঘটানো সম্ভব হতে পারে। পরে টেক্সাস লোন স্টার ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন অ্যাক্ট পাশ করে বিদেশি প্রতিপক্ষের এমন মালিকানা ঠেকাতে। ওয়াইওমিংয়ে মাইন ওয়ান পার্টনার্স নামের একটি কোম্পানি FE ওয়ারেন এয়ারফোর্স বেসে মাত্র 1.6 কিলোমিটার দূরে জমি কিনেছিল। এই ঘাঁটিতে রয়েছে মিনিটম্যান 3 ICBM, যা যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক পারমাণবিক শক্তির মেরুদণ্ড। 4 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সর্বশেষ বড় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট। ফলে দুই দেশের মোতায়েন করা অস্ত্রের ওপর আর কোনো আনুষ্ঠানিক সীমা নেই। ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন নতুন কোনো চুক্তি হলে সেখানে চীনকেও থাকতে হবে, কিন্তু বেইজিং তা প্রত্যাখ্যান করেছে। 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র চীনকে গোপনে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত পরীক্ষা চালানোর অভিযোগ তোলে। 2025 সালের জুনে হোয়াইটম্যান ঘাঁটি থেকে 7টি B-2 বোমারু বিমান উড়ে যায় ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার চালাতে। 30,000 পাউন্ডের GBU-57 বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। 36 ঘন্টার অভিযানে শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানা হয়। তাহলে প্রশ্ন উঠছে, যদি কোনো বিদেশি শক্তি হোয়াইটম্যান ঘাঁটির আশপাশে জমি কিনে নজরদারি করে, তথ্য জোগাড় করে, তাতে কি কৌশলগত সুবিধা মিলতে পারে? যুক্তরাষ্ট্র কি খুব দেরিতে বিষয়টি বুঝছে, নাকি এটি অতিরঞ্জিত ভয়? একদিকে ইরান নিয়ে উত্তেজনা, অন্যদিকে চীনের জমি কেনা নিয়ে উদ্বেগ। একটি ক্ষেপণাস্ত্র, একটি প্রদর্শনী, আর তার ভেতরে লুকানো রাজনৈতিক সংকেত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সম্প্রতি খোররামশার 4 নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্ষমতা প্রদর্শন করেছে। তাদের দাবি, এই মিসাইলের ধ্বংস ক্ষমতা অসাধারণ। IRGCর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, এই প্রদর্শনী আসলে একটি স্পষ্ট বার্তা, ইরান কখনোই তার প্রতিরক্ষা শক্তি ছাড়বে না। খোররামশার 4 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বড় অংশ এর আওতায়। আঘাত হানতে পারে প্রায় 30 মিটারের মধ্যে নির্ভুলভাবে। IRGCর দাবি, এটি হাইপারসনিক গতিতে উড়ে বায়ুমণ্ডলের বাইরে ম্যাক 16 এবং ভেতরে ম্যাক 4 গতিতে। এই গতি এবং কৌশলগত মুভমেন্টের কারণে এটিকে ঠেকানো কঠিন। জাভানি স্পষ্ট বলেছেন, আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের সামরিক শক্তি ছাড়ার কোনো ইচ্ছা নেই। তার দাবি, ইরান শক্ত অবস্থান থেকে আলোচনা টেবিলে যাচ্ছে, বরং যুক্তরাষ্ট্র অপমানিত হয়ে আলোচনায় ফিরেছে।
এখানে বড় একটি রাজনৈতিক কৌশল কাজ করছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা হোক, কিন্তু তেহরান বারবার বলেছে মিসাইল শক্তি আলোচনার বিষয় নয়। জাভানির যুক্তি, ইরানের প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী যে শত্রুরা সরাসরি আক্রমণ করতে ভয় পাচ্ছে, তাই তারা আলোচনার মাধ্যমে এই শক্তিকে সীমিত করতে চায়, কিন্তু ইরান তা মানবে না। তিনি আরো বলেছেন, ইরান কখনো যুদ্ধ চায় না, কিন্তু কেউ ভুল করলে জবাব হবে দ্রুত এবং সিদ্ধান্তমূলক। সম্প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভিও ঘোষণা দিয়েছেন, ইরান প্রতিরক্ষামূলক কৌশল থেকে আক্রমণাত্মক কৌশলে কিছু পরিবর্তন এনেছে। বিশেষ করে গত বছরের 12 দিনের যুদ্ধের পর। সেই যুদ্ধ হয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। এরপর থেকে ইরান বলছে ভবিষ্যতে তাদের পদক্ষেপ হবে মার্কিন হিসাবের বাইরে। এবার আসি আরেক গুরুত্বপূর্ণ জায়গায়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী। এই অঞ্চল দিয়ে বিশ্ব তেলের বড় অংশ পরিবহন হয়। জাভানি সতর্ক করেছেন, যদি আঞ্চলিক যুদ্ধ শুরু হয় তার আগুন সবার গায়ে লাগবে, অর্থাৎ শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। মার্কিন যুদ্ধজাহাজের কাছে ইরানি ড্রোন দেখা যাওয়ার খবর নিয়েও তিনি কথা বলেছেন। তার ভাষায়, এগুলো নজরদারির অংশ, বার্তা পরিষ্কার, আমরা সবকিছু দেখছি। ইউরোপের কিছু দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। জাভানি এটিকে অযৌক্তিক বলেছেন। তিনি দাবি করেন, জেনারেল কাসেম সোলাইমানির নেতৃত্বে আইআরজিসি ইরাক ও সিরিয়ায় আইএস বা দাইশের বিরুদ্ধে বড় ভূমিকা রেখেছিল। ইরান বলছে তারা আলোচনা চায়, কিন্তু চাপের কাছে মাথা নত করবে না। মিসাইল শক্তি তাদের জন্য শুধু অস্ত্র নয়, একটি প্রতিরোধের প্রতীক। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন জায়গায়, একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক প্রদর্শন। প্রশ্ন হচ্ছে, এই দুই পথ কি পাশাপাশি চলবে, নাকি কোনো এক সময় সংঘর্ষ আবারও তীব্র হবে? মধ্যপ্রাচ্য আবার সেই পুরনো উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। এখন দেখার বিষয়, হাইপারসনিক গতির মিসাইলের বার্তা কি টেবিলের আলোচনায় প্রভাব ফেলবে, নাকি নতুন অধ্যায়ের সূচনা করবে? খামেনিকে হত্যা না সামরিক ঘাঁটিতে হামলা, কোন পথে হাঁটছেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে। প্রতিদিন নতুন নতুন গোয়েন্দা তথ্য, সামরিক প্রস্তুতি আর কড়া ভাষার হুঁশিয়ারি, সব মিলিয়ে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী চালটা কি? ইরানের সামরিক ঘাঁটিতে সীমিত হামলা, নাকি আরও চরম কিছু খোদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে পদক্ষেপ? সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ভালোভাবেই লক্ষ্য করছে। গত বছরের জুনে ইসরায়েলি যুদ্ধবিমান যেভাবে ইরানের বিস্তীর্ণ আকাশসীমা প্রায় বাধাহীনভাবে অতিক্রম করেছিল, তা তেহরানের প্রতিরক্ষার দুর্বল দিকগুলো সামনে এনেছে। সেই অভিযানের পরই ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য মার্কিন হামলার কথা খোলাখুলি আলোচনায় আসে। এখানে অনেক বিশ্লেষক ভেনেজুয়েলার উদাহরণ টানছেন। সেখানে কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা অকেজো করে দিয়েছিল। প্রশ্ন হচ্ছে, ইরানেও কি একই কৌশল প্রয়োগ করা সম্ভব? খামেনিকে লক্ষ্যবস্তু করার আলোচনা কেন বিপজ্জনক? এখন বিতর্কটা শুধু সামরিক স্থাপনায় হামলা পর্যন্ত সীমাবদ্ধ নেই। কিছু পশ্চিমা বিশ্লেষকের মতে, পেন্টাগনে নাকি আরও চরম একটি বিকল্প নিয়েও আলোচনা হচ্ছে, খামেনিকে লক্ষ্য করে গুপ্ত হত্যা। কিন্তু বাস্তবতা হলো, তেহরান ভারতের মহাসাগরীয় ঘাঁটি থেকে প্রায় 1000 মাইল দূরে। বিশেষ বাহিনী পাঠিয়ে সরাসরি অভিযান চালানো অত্যন্ত কঠিন। তাই তাত্ত্বিকভাবে দূরপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার কথা কেউ কেউ বলছেন। তবে এখানেই সবচেয়ে বড় সমস্যা, এটি হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ নেই। এমন পদক্ষেপ নিলে পুরো অঞ্চল এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার পরিণতি কারো নিয়ন্ত্রণে থাকবে না। খামেনি না থাকলে কি ইরান ভেঙে পড়বে? অনেকে ভাবেন, খামেনি না থাকলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। বাস্তবতা এত সহজ নয়। ইরানের ভেতরে ইতোমধ্যে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে 3 জনের নাম আলোচনায় আছে। রাষ্ট্রীয় কাঠামো এখনও সুসংহত, নিরাপত্তা বাহিনী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বরং খামেনির অনুপস্থিতিতে ক্ষমতার লড়াই শুরু হলে অস্থিতিশীলতা বাড়তে পারে, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনতে পারে। ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে? ইরান পরিষ্কার ভাষায় জানিয়েছে, সর্বোচ্চ নেতার উপর হামলা মানেই সরাসরি যুদ্ধ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এমন কিছু হলে ইরান সর্বাত্মক জবাব দেবে। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী। ধারণা করা হয় সেখানে অন্তত 2000 উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত আছে।
যুদ্ধ শুরু হলে প্রথম লক্ষ্য হতে পারে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ও এর সহযোগী জাহাজগুলো। পারস্য উপসাগরের কাছে এলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বহুগুণ বাড়ে। এছাড়া কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ইরানের নিশানায় রয়েছে। যদিও সেখানে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তবুও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সব ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। হাত ট্রিগারেই আছে ইরানের শেষ বার্তা। এই প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির হুঁশিয়ারি খুবই স্পষ্ট। আমাদের হাত এখনো ট্রিগারেই আছে। তার ভাষায়, শত্রুর প্রতিটি পদক্ষেপ তেহরানের নজরে। যে কোনো ভুল হিসাব শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ধ্বংস করবে। জানিয়ে কি ইসরায়েলকে গোপন বার্তা দিল আমেরিকা? একটি খবর বেশ আলোড়ন তুলেছে। খবরটি বলছে যুক্তরাষ্ট্র নাকি ইরানি সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল 14, আর সেটি উদ্ধৃত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রশ্ন হলো, এই বার্তায় ঠিক কি বলা হয়েছে? এর মানে কি সত্যি যুদ্ধ দরজায় কড়া নাড়ছে? প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হতে পারে। শুধু তাই নয়, আগামী কয়েক মাসের মধ্যেই হামলার জন্য উপযুক্ত সুযোগ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, আমরা শুধু প্রস্তুতি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি, এমনটা নয়। অর্থাৎ যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ নির্দেশ দেন, তাহলে এর আগেই হামলা চালানো সম্ভব। তবে একই সঙ্গে এটাও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিক হামলার সিদ্ধান্ত এখনো বিবেচনায় নেই। এই দ্বৈত বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আসলে কূটনৈতিক ভাষায় বলা একটি চাপের বার্তা। সহজ ভাষায় বললে, আমরা প্রস্তুত হচ্ছি, সময় নির্ধারিত হতে পারে, কিন্তু এখনো ট্রিগার টানা হয়নি। এ ধরনের বার্তা সাধারণত 3টি উদ্দেশ্যে পাঠানো হয়। 1, ইরানকে মানসিক চাপ দেয়া। 2, ইসরায়েলকে প্রস্তুত রাখা। 3, আঞ্চলিক শক্তিগুলোকে সতর্ক করা। এটা যুদ্ধ ঘোষণার চেয়ে কৌশলগত সতর্ক সংকেত। মাঠে কি হচ্ছে? বার্তার পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি ব্যাপকভাবে বাড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী অঞ্চল জুড়ে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের নজিরবিহীন মোতায়েন চলছে। স্থল, আকাশ ও সমুদ্র 3 দিক থেকেই উপস্থিতি বাড়ানো হয়েছে। এর ফলে কি হচ্ছে? মার্কিন সামরিক বাহিনী কার্যত এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা চাইলে খুব অল্প সময়ের নোটিসে সামরিক অভিযান শুরু করতে পারে। বিশ্লেষকদের মতে এটা কেবল ইরানের জন্য না, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই একটি বড় সতর্কবার্তা। তাহলে কি যুদ্ধ অবশ্যম্ভাবী? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনো যুদ্ধ নিশ্চিত নয়, কিন্তু যুদ্ধের প্রস্তুতি বাস্তব। ইতিহাস বলে, যখন কোনো দেশ বলে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, তখন সাধারণত সব প্রস্তুতিই থাকে। এখানে যুক্তরাষ্ট্র একটি চাপের কৌশল ব্যবহার করছে, যাতে ইরান হয়তো পরমাণু কর্মসূচিতে ছাড় দেবে, আঞ্চলিক কর্মকাণ্ডে সংযুক্ত হবে, অথবা আলোচনায় বসতে বাধ্য হবে। ইসরায়েলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে। তাই যুক্তরাষ্ট্রের যে কোনো বড় সিদ্ধান্তে ইসরায়েলকে আগেভাগে জানানো, সমন্বয় করা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা এই পুরো প্রক্রিয়ার অংশ। এই গোপন বার্তাও সেই সমন্বয়ের ইঙ্গিত। 99টি ভূমিকম্পের পর ইরান কেন হঠাৎ এত আগ্রাসী? যুদ্ধ কি সত্যিই দরজায়? মাত্র 1 সপ্তাহে ইরানে 99টি ভূমিকম্প। এরপরে শুরু হয় একের পর এক সামরিক বার্তা, ছবি আর হুঁশিয়ারি। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাতের অন্ধকারে সামরিক বহর, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইরান কি নতুন যুদ্ধে নামতে প্রস্তুত, নাকি এটা শুধুই শক্তি প্রদর্শন, ভয় দেখানোর কৌশল? ইরান কি দেখাতে চাইছে? ইরানের রিভলিউশনারি গার্ড ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম SEPA সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে সামরিক ট্রাকের বহর, ট্রেলারে করে নেওয়া হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, একই সঙ্গে ড্রোন, লঞ্চ সিস্টেম। এই বহরগুলো দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ সব অস্ত্র এক জায়গায় নয়, বিভিন্ন শহরে।
বিশ্লেষকদের মতে এর মানে একটাই, উচ্চ সামরিক সতর্কতা। ইরান কি সরাসরি যুদ্ধের সংকেত দিচ্ছে? SEPS স্পষ্ট ভাষায় বলেছে দেশের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরের প্রমাণ রয়েছে। এই ধরনের বার্তা সাধারণত তখনই দেয়া হয় যখন শত্রুপক্ষকে ভয় দেখাতে হয় অথবা নিজের জনগণকে দেখাতে হয় আমরা প্রস্তুত। কিন্তু এখানে আসল প্রশ্ন, এই প্রস্তুতি কার বিরুদ্ধে, যুক্তরাষ্ট্র না ইসরায়েল? ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে বড় দাবি। 24 জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক সাহসী ঘোষণা দেন। তিনি বলেন 2025 সালের 12 দিনের যুদ্ধে যাচ্ছিল, এখন তার চেয়ে সংখ্যায় বেশি এবং প্রযুক্তিতে আরো উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে। তার দাবি অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরো নিখুঁত, প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী, যুদ্ধের অভিজ্ঞতা থেকে তারা শিখেছে। এমনকি তিনি বলেন ইরান ইচ্ছাকৃতভাবে অনেক উন্নয়ন গোপন রাখছে, যেন সঠিক সময়ে শত্রুকে চমকে দেওয়া যায়। আগের যুদ্ধে ইসরায়েল কি শিখেছে? 2025 সালের সেই 12 দিনের সংঘাতে ইরান একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায়, সব ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। ইরানের দাবি ক্ষেপণাস্ত্রের ঘনত্ব ও ধারাবাহিকতাই ছিল আসল শক্তি। এই অভিজ্ঞতাকেই এখন তারা প্রমাণ হিসেবে তুলে ধরছে। 22 জানুয়ারি ইরান পালন করে ডে অফ দ্য গার্ডিয়ান, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান যেখানে রিভলিউশনারি গার্ডকে সম্মান জানানো হয়। এবারের অনুষ্ঠানে যে আলাদা ছিল, ধর্মীয় অনুষ্ঠানের পাশে লাইভ টিভিতে অত্যাধুনিক ড্রোন প্রদর্শন দেখানো হয়। শাহিদ 129 নজরদারি ড্রোন, শাহিদ 191 স্টেলথ ড্রোন, শাহিদ 136 কামিকাজে ড্রোন। যুক্তরাষ্ট্রের নৌবহর কি পরিস্থিতি বদলাচ্ছে? এই সবকিছুর মাঝেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। ট্রাম্প ঘোষণা করেছেন একটি বিশাল বহর ইরানের দিকে যাচ্ছে। এর জবাবে ইরান যেন বলছে আমরাও প্রস্তুত। 10,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র, ভয় দেখানো না বাস্তব? সবচেয়ে আলোচিত দাবি, ইরান নাকি 10,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যদি সত্যি হয়, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড তাত্ত্বিকভাবে এর আওতায় পড়ে। তবে এখনো এই দাবির স্বাধীন কোনো প্রমাণ নেই। অনেক বিশ্লেষকের মতে এটা হতে পারে মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানে এক সপ্তাহে 99টি ভূমিকম্প, প্রকৃতির খেলা নাকি যুদ্ধের প্রস্তুতি? ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। ঠিক এই সময়ে সামনে আসে একটি অস্বাভাবিক তথ্য। মাত্র এক সপ্তাহে ইরানে 99টি ভূমিকম্প, আর এখান থেকেই শুরু হয় জল্পনা, গুজব আর নানা ষড়যন্ত্র তত্ত্ব। প্রশ্ন হলো, এগুলো কি স্বাভাবিক ভূমিকম্প, নাকি গোপন পারমাণবিক পরীক্ষা, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি? কি ঘটেছে ইরানে? 2026 সালের 10 থেকে 16 জানুয়ারি, মাত্র 6 দিনের মধ্যে ইরানে মোট 99টি ভূমিকম্প রেকর্ড করা হয়। এই ভূমিকম্পগুলোর মধ্যে 72টির মাত্রা ছিল 3.0 এর আশেপাশে, 21টি ছিল 3 থেকে 4 মাত্রার মধ্যে, 5টি ছিল 4 থেকে 5 মাত্রার মধ্যে এবং মাত্র একটি ভূমিকম্প ছিল 5 থেকে 6 মাত্রার, অর্থাৎ বেশিরভাগ কম থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প। কোন কোন এলাকায় ভূমিকম্প হয়েছে? এই ভূমিকম্পগুলো কোনো একটি জায়গায় সীমাবদ্ধ ছিল না, বরং একাধিক প্রদেশে ছড়িয়ে পড়ে। খুসান 18টি, ইয়াজদ 13টি, কেরমান, দক্ষিণ খোরাসান প্রতিটিতে 7টি করে। এই বিস্তৃত ভৌগোলিক ছড়ানো বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ যদি এটা কোনো গোপন বিস্ফোরণ হতো তাহলে সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকতো। ইস্পাহান কেন এত গুরুত্বপূর্ণ? এখানেই শুরু হয় রাজনৈতিক বার্তা। ইস্পাহান প্রদেশে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। এই জায়গায় রয়েছে গবেষণা রিঅ্যাক্টর, পারমাণবিক ল্যাব, জ্বালানি প্রস্তুত কেন্দ্র। আর এখানেই সমস্যা। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার একটি ছিল ইস্পাহান। সেই অভিযানের নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। তাই এখন যখন ইস্পাহানের আশেপাশে ভূমিকম্প হচ্ছে, তখন সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। ট্রাম্প বনাম ইরান, হত্যার হুমকি ও যুদ্ধের ভাষা। এই ভূমিকম্পের খবর এমন এক সময় এসেছে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমাকে হত্যা করা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। অন্যদিকে ইরান বলেছে, খামেনিকে আঘাত করলে হাত কেটে নেওয়া হবে। এ ধরনের ভাষা সাধারণত যুদ্ধের আগের সময়েই শোনা যায়। ইসরায়েলের ভূমিকম্প আরো সন্দেহ। 14 জানুয়ারি ইসরায়েলে 4.2 মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ডিমোনা পারমাণবিক স্থাপনার কাছাকাছি। এই ঘটনাও নতুন প্রশ্ন তোলে। ডিমোনা ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির কেন্দ্র বলে মনে করা হয়। সেখানে আগে থেকেই নিরাপত্তা মহড়া চলছিল। ভূমিকম্পের পর সাইরেন বেজে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কিছু বিশ্লেষক দাবি করেন ইসরায়েল হয়তো পারমাণবিক কার্যকলাপ বাড়াচ্ছে, যদিও এর কোনো প্রমাণ এখনো নেই। তাহলে সত্যিটা কি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কি প্রকৃতির স্বাভাবিক ঘটনা নাকি গোপন সামরিক তৎপরতা? ভূতাত্ত্বিকদের মতে ইরান ও ইসরায়েল দুটোই ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। ছোট ছোট ভূমিকম্প একসাথে হওয়াকে বলা হয় সাইসমিক স্টর্ম। এটি অনেক সময় স্বাভাবিকভাবেই ঘটে, কিন্তু রাজনীতি যখন উত্তপ্ত থাকে তখন প্রতিটি প্রাকৃতিক ঘটনাও রাজনৈতিক অর্থ পেয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে এই ভূমিকম্পগুলো পারমাণবিক পরীক্ষা বা যুদ্ধ প্রস্তুতির ফল। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান এই তিন পক্ষকে ঘিরে এমন এক উত্তেজনা তৈরি হয়েছে যেখানে সামান্য ভুল হিসাব থেকেই শুরু হতে পারে আরেকটি বড় যুদ্ধ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর সরাসরি সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিতে তিনি বলেন, ইরানের সেনারা এখন সর্বোচ্চ সতর্কতায় আছে আর তাদের হাত ট্রিগারে। যদি কোনো হামলা হয় ইরান 1 সেকেন্ডও দেরি করবে না। পাকপুর বলেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেন ইতিহাস থেকে শিক্ষা নেয়। তিনি ইঙ্গিত দেন আগের 12 দিনের যুদ্ধে যেখানে শত্রুপক্ষ বড় ক্ষতির মুখে পড়েছিল। তার ভাষায়, যদি আবার কোনো ভুল হিসাব করা হয় তাহলে শাস্তি হবে আরও বেশি যন্ত্রণাদায়ক, আর এমন হবে যার জন্য পরে শুধু অনুশোচনা ছাড়া কিছুই থাকবে না। তিনি আরও বলেন, ইরান আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। দেশের সীমান্ত রক্ষা, আকাশ প্রতিরক্ষা আর পাল্টা হামলার ক্ষমতা সবই এখন অভূতপূর্ব পর্যায়ে। হঠাৎ এত কড়া ভাষা কেন? এর পেছনে বড় কারণ ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের কথাবার্তা এই মুহূর্তে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন। আরাগচির দাবি, ট্রাম্পের লাগাতার হুমকি আসলে উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে আরও সাহস দিচ্ছে। এই বক্তব্যগুলো সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর জন্য এক ধরনের মোটিভেশন হয়ে উঠছে। এর আগেও ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা সরাসরি ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার ফল ভয়াবহ হবে। এই প্রেক্ষাপটেই আসে ইরানের সবচেয়ে কড়া বার্তা। এক ইরানি জেনারেল বলেন, আমরা ট্রাম্পের চিৎকারকে গুরুত্ব দিই না, কিন্তু তিনি জানেন যদি আমাদের নেতার দিকে কেউ হাত বাড়ায় তাহলে সেই হাত শুধু কাটা হবে না, আমরা তাদের পুরো দুনিয়ায় আগুনে জ্বালিয়ে দেব। তিনি আরও বলেন, শত্রুপক্ষের জন্য এই অঞ্চলে কোনো নিরাপদ জায়গা থাকবে না। ইরানের ভূখণ্ডের 1 ইঞ্চিও যদি লঙ্ঘন করা হয় তাহলে হুমকি বড় হওয়ার আগেই তা ধ্বংস করা হবে। অন্য পাশে যুক্তরাষ্ট্রও বসে নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটা স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটন সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই উত্তেজনার মাঝেই আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। 20 থেকে 21 জানুয়ারির রাতে ডোনাল্ড ট্রাম্পের বিমান মাঝপথে যান্ত্রিক সমস্যার পরে তিনি বাধ্য হন বিমান বদলাতে। মেরিল্যান্ডের জয়েন্ট বেস ইন রুজে ফিরে গিয়ে অন্য বিমানে যাত্রা শুরু করেন। ট্রাম্প তখন যাচ্ছিলেন সুইজারল্যান্ডের ডাভোসে 2026 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে। এই ঘটনার কয়েক ঘন্টা আগে ট্রাম্প ইরানকে আবার হুঁশিয়ারি দিয়েছিলেন। তার ভাষায়, যদি কিছু ঘটে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। আমার খুব কঠোর নির্দেশ আছে, কিছু হলেই তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। একদিকে ইরান বলছে তারা প্রস্তুত, ট্রিগারে হাত। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে হামলা হলে ধ্বংস অনিবার্য। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। এটা হয় শক্তি দেখিয়ে যুদ্ধ ঠেকানোর খেলা, না হয় এমন এক সংঘাতের শুরু যার প্রভাব পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। দুপক্ষের বক্তব্যে এখন আর কূটনৈতিক ভাষা নেই, আছে সরাসরি হুমকি, পাল্টা হুমকি এবং শক্তি প্রদর্শন। প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি আবার যুদ্ধের দিকে গড়াচ্ছে? ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফাজল শাখারি সরাসরি বলেছেন, ট্রাম্পের হুমকিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু যদি আমাদের সর্বোচ্চ নেতার দিকে কোনো আক্রমণাত্মক হাত বাড়ানো হয় তাহলে সেই হাত কেটে ফেলা হবে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, আমরা তাদের শান্তি ও নিরাপত্তা কেড়ে নেব, তাদের পৃথিবী আগুনে পুড়বে। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ইরানের নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন আছে। অর্থাৎ শুধু নীতি পরিবর্তন নয়, শাসন ব্যবস্থাই বদলাতে হবে, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরান এই মন্তব্যকে সরাসরি শাসক গোষ্ঠীর ওপর আঘাত হিসেবে দেখছেন। ট্রাম্প দাবি করেছেন ইরানে 800-এর বেশি মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল। যুক্তরাষ্ট্র কড়া বার্তা দেওয়ার পর তেহরান সেই পরিকল্পনা থেকে সরে আসে। ট্রাম্প বলেন, আমরা জানিয়ে দিয়েছিলাম এটা হলে খুব খারাপ দিন আসবে। এরপর তারা কাউকে ফাঁসি দেয়নি।
তবে তিনি এটাও বলেছেন, ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না। অর্থাৎ সামরিক বিকল্প এখনও পুরোপুরি বন্ধ নয়। এই উত্তেজনার মূল কারণ শুরু হয় গত বছরের 28 ডিসেম্বর। ইরানে অর্থনৈতিক সংকট, মুদ্রার ব্যাপক পতন ও বেকারত্বের কারণে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। সরকার কঠোর হাতে তা দমন করে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই দমনে অন্তত 4510 জন নিহত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এসব মৃত্যুর জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রই এই অস্থিরতা উস্কে দিয়েছে। এই পরিস্থিতিতে আরেকটি গুরুতর আশঙ্কার কথা বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাবেক পারমাণবিক অস্ত্র পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভেতরে যদি দীর্ঘদিন বিশৃঙ্খলা চলতে থাকে তাহলে দেশটি তার পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে ব্যর্থ হতে পারে। ইন্টারনেট বন্ধ, প্রশাসনিক অচলাবস্থা সব মিলিয়ে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এর মধ্যে ইসরায়েল নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়েছিল। সেই অভিজ্ঞতা সামনে রেখে ইসরায়েল বলছে, ইরান যদি আবার ভুল হিসাব করে হামলা চালায় তাহলে এমন শক্তি দিয়ে জবাব দেওয়া হবে যা ইরান আগে কখনো দেখেনি। ইরানও কেবল সামরিক ভাষায় সীমাবদ্ধ নেই, তারা এবার আইনি পথে হাঁটছে। তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রস্তুতি চলছে। দেশ জুড়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি, নিহতদের তথ্য, সাক্ষ্য সব সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে দেশের ভেতরে নিয়ন্ত্রণ আরও কড়া করা হয়েছে। ইরান সরকার প্রায় 40,000 স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, এই নেটওয়ার্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভ উস্কে দিচ্ছে। ইরান বলছে, এই লড়াই শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের। ইরান, ইরাক, হিজবুল্লাহ, ফিলিস্তিনি গোষ্ঠী ও ইয়েমেনের আনসারুল্লাহ সবাই একসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ ঠেকাতে পারবে? এই লড়াইটা শুধু মিসাইল বনাম মিসাইলের নয়, এটা রাডার, স্টেলথ প্রযুক্তি আর কয়েক সেকেন্ডের সিদ্ধান্তের যুদ্ধ। এক মুহূর্ত দেরি মানেই ধ্বংস। ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহার করা F-35 লাইটেনিং II যুদ্ধ বিমান। এগুলো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। সাধারণ ভাষায় বললে, এই বিমানগুলো এমনভাবে তৈরি যে রাডার সহজে ধরতেই পারে না। শত্রু দেশের আকাশসীমার ভেতরে অনেক দূর ঢুকে পড়ার পরেও অনেক সময় এগুলোর অস্তিত্ব ধরা পড়ে না। 2024 সালের অক্টোবরে ইসরায়েল যখন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়, তখন আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এখানেই ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই অদৃশ্য শত্রুকে কিভাবে সময় মতো শনাক্ত করা যাবে। দীর্ঘদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা ছিল রাশিয়ার দেয়া S-300 PMU-2 সিস্টেম। এটি অনেক দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। কিন্তু 2024 সালের শেষ দিকে ইসরায়েলের নির্ভুল হামলায় এই S-300 সিস্টেমের শেষ সক্রিয় ব্যাটারিগুলো ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ফাঁক তৈরি হয়। এই ঘটনাই দেখিয়ে দেয় পুরনো রুশ প্রযুক্তি আধুনিক পশ্চিমা ইলেকট্রনিক যুদ্ধ আর স্মার্ট মিসাইলের সামনে কতটা দুর্বল। এরপর ইরান সামনে আনে তাদের নিজস্ব তৈরি ব্যবস্থা বাভার 373। ইরানের দাবি, এই সিস্টেম রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমতুল্য। এতে ব্যবহার করা হয় সাইয়াদ 4B মিসাইল, যার পাল্লা নাকি 300 কিলোমিটারের বেশি, এবং এটি অনেক উঁচুতে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইরানি কর্মকর্তারা আরও দাবি করেন, বাভার 373 স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে। তবে বাস্তব যুদ্ধে, বিশেষ করে পূর্ণমাত্রার সংঘর্ষে এই দাবি এখনও পরীক্ষিত নয়। তবুও বর্তমানে এই সিস্টেমে ইরানের আকাশ রক্ষার মূল ভরসা। লং রেঞ্জ সিস্টেমের পাশাপাশি আছে মাঝারি পাল্লার 15তম খোরদাত প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর রাডার প্রায় 150 কিলোমিটার দূর থেকে যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে সক্ষম। সবচেয়ে বড় সুবিধা হলো, এটি খুব দ্রুত অবস্থান বদলাতে পারে, ফলে শত্রুর জন্য এটিকে টার্গেট করা কঠিন হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। আজকের যুদ্ধে শুধু ওপর দিয়ে আসা বিমান নয়, নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলও ভয়ঙ্কর হুমকি। এগুলো রাডার এড়িয়ে পাহাড়, ভবনের আড়াল ধরে এগোয়। এসব ঠেকাতে ইরান ব্যবহার করছে টর M1 এবং আজারাক নামের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু যদি একসাথে অনেক মিসাইল ছোড়া হয়, তাহলে এই সিস্টেমগুলো চাপ সামলাতে ব্যর্থ হতে পারে। আরেকটি বড় দিক হলো, আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, চোখ অন্ধ করার যুদ্ধ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা রাডার জ্যাম বা বিভ্রান্ত করতে পারে। ইরান এর জন্য অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। ইরানের পাশে রাশিয়া শক্ত ঢাল নাকি নীরব চাল? সামনে কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের চারপাশে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী এগিয়ে যাচ্ছে অঞ্চলের দিকে, আর ঠিক এই সময়েই ইরানের পাশে শক্ত ঢালের মতো দাঁড়িয়ে গেছে রাশিয়া। প্রশ্ন উঠছে, ইরানকে রক্ষা করতে ঠিক কি করেছে মস্কো, আর এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করতে পারে? ইরান অভ্যন্তরীণ আন্দোলন, অর্থনৈতিক সংকট আর আন্তর্জাতিক চাপ সবকিছু একসঙ্গে মোকাবিলা করেছে। এই সুযোগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন, কিন্তু হঠাৎ করেই সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এটা কি শান্তির ইঙ্গিত নাকি বড় ঝড় আসার আগের নিস্তব্ধতা? এই প্রশ্ন আরো জোরালো হয় যখন যুক্তরাষ্ট্র হঠাৎ করে কাতারে অবস্থিত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে সরিয়ে নেয়। এই সিদ্ধান্তের পরই ইরানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার কথা বলে আসছিল। এদিকে সৌদি আরব, কাতার, মিশর সহ একাধিক উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠবে। শুধু তাই নয়, এর বড় ধাক্কা আসবে মার্কিন অর্থনীতিতেও। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে পারে ইরান। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রয়েছে তাদের হাতে, যার প্রভাব পড়বে বিশ্ব জুড়ে তেলের বাজারে। এই উত্তেজনার মাঝেই প্রশ্ন ওঠে, ইরানের ভেতরের আন্দোলনের অবস্থা এখন কি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে ইরানে এখনো পুরোপুরি ইন্টারনেট চালু হয়নি, তবে সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। ব্যাপক গ্রেপ্তার আর নজরদারির ফলে আন্দোলনের গতি ধীরে ধীরে থেমে গেছে। এখানেই আসে রাশিয়ার ভূমিকা। ইউক্রেন যুদ্ধে ইরান যে ড্রোন ও অন্যান্য সহযোগিতা রাশিয়াকে দিয়েছিল, সেই কথা ভুলে যাননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান যখন নিজেই সংকটে পড়ে, তখন নীরব না থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মস্কো। আন্দোলনের সময় ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক ঘোষণা দেন তিনি ইরানিদের জন্য বিনামূল্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালু করবেন। উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের যোগাযোগ সহজ করা, কিন্তু এই পরিকল্পনাও পুরোপুরি সফল হয়নি। খবর অনুযায়ী স্টারলিংক ঠেকাতে ইরান ব্যবহার করেছে রাশিয়ার দেয়া বিশেষ প্রযুক্তি। এক ধরনের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৮০% ক্ষতিগ্রস্ত করা হয়। ফলে ইলন মাস্কের উদ্যোগ বড় বাধার মুখে পড়ে। শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, কূটনৈতিকভাবেও ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। পুতিন প্রকাশ্যে জানিয়েছে তিনি ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের বিরোধী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকাও নিতে প্রস্তুত তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া ও ইরানের মধ্যে থাকা কৌশলগত সামরিক ও অর্থনৈতিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে ইরানকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের সঙ্গ থেকে সরে আসার কোনো ইঙ্গিত এখনো দেননি পুতিন। সব মিলিয়ে বলা যায়, রাশিয়া সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু প্রযুক্তি, কূটনীতি ও কৌশলগত অবস্থান দিয়ে ইরানের জন্য এক ধরনের নীরব ঢাল তৈরি করেছে। একটি উত্তপ্ত আগ্নেয়গিরি, ভেতরে জমে আছে ক্ষোভ, অসন্তোষ আর রাগ। আর সেই আগুনে ঘি ঢালছে বিদেশি শক্তিগুলো, এমনটাই দাবি করছে ইরান সরকার। ইরানের সাম্প্রতিক যে আন্দোলন শুরু হয়েছে তা প্রথমে ছিল তুলনামূলক শান্তিপূর্ণ। মানুষ রাস্তায় নেমেছিল নিজেদের দাবি নিয়ে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে আন্দোলন সহিংস রূপ নিতে শুরু করে। বিভিন্ন শহরে সরকারি ভবন, অবকাঠামো এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। ইরান সরকারের বক্তব্য পরিষ্কার, তাদের দাবি এই আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিদেশি শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মুহূর্তে সবচেয়ে বড় চাপে আছেন। তিনি একজন কঠোর শাসক, এটা সত্য। তার শাসন ব্যবস্থায় ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার প্রভাব প্রবল, কিন্তু একই সঙ্গে তিনি অভিজ্ঞ ও লড়াকু রাজনীতিবিদও। ইরানের বিপ্লব, যুদ্ধ, নিষেধাজ্ঞা সব ঝড় পেরিয়েই তিনি এখানে পৌঁছেছেন। এখন পুরো জনস্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করছেন খামেনি। এই অবস্থায় বিক্ষোভ নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশেষ নিরাপত্তা অভিযান।
ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ফারাজা দাবি করেছে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহর থেকে প্রায় ৬০০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো নাকি পাচার করা হচ্ছিল রাজধানী তেহরানে। ফারাজার মতে, যদি এসব অস্ত্র তেহরানে পৌঁছাতো তাহলে বড় ধরনের নগরযুদ্ধ এবং ভয়াবহ প্রাণহানি ঘটতে পারত। এই অভিযানে অন্তত ২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো আরও একটি গুরুতর দাবি করেছে। তারা বলছে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও ভেঙে দেওয়া হয়েছে, যারা সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার পরিকল্পনা করছিল। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে এই চক্রটি নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দ্বারা প্রশিক্ষিত ছিল। তাদের নগরযুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী এই সন্ত্রাসীরা সাম্প্রতিক বিক্ষোভকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালায়। তাদের হাতে ছিল AK-47 রাইফেল, শর্টগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায় সন্ত্রাসীরা একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। ইরানের দাবি, এই অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমেই তারা সমন্বিত হামলা চালিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করার চেষ্টা করেছিল। আরও গুরুতর অভিযোগ হলো এই চক্র নাকি সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে সেখান থেকে অস্ত্র লুট করে এবং সেগুলো অন্য দাঙ্গাকারীদের মধ্যে বিতরণ করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, শহরের ভেতরে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া। ইরান সরকার বরাবরই বলে আসছে এই অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করছে। এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কথাও তুলে ধরা হয়েছে, যেখানে ইরানের রাস্তায় বিক্ষোভকারীদের পাশে মোসাদ এজেন্টদের উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে দাবি করছে ইরানি পক্ষ। এছাড়াও ফার্সি ভাষায় প্রকাশিত কিছু অনলাইন বার্তায় বিক্ষোভকারীদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল, যেগুলো মোসাদের সঙ্গে যুক্ত বলে দাবি ইরানের। ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব। প্রকাশ্যে তিনি এই হুমকি দিয়েছেন। জেনারেল রেজাই আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরান তখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না যতক্ষণ না তার লক্ষ্য পূর্ণ হয়। তিনি স্পষ্ট করে বলেন, যদি যুদ্ধ এগোতে থাকে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে সতর্ক করে তিনি যোগ করেছেন, আমরা যা সংযম এবং কৌশল দেখেছি আপনি তো উপেক্ষা করছেন, এখনই থামুন, পিছিয়ে যান, না হলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই হুমকির পর কিছুটা শিথিল হয়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার এই আশ্বাস পুরোপুরি বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। ইরান ইসরায়েলের নেতাদের মধ্যে যোগাযোগেও দেখা দিয়েছে নতুন পর্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের আশঙ্কা দেখে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালাচ্ছেন। ফোন কলে পুতিন ইরান এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজিশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত, তাই যে কোনো সংঘাত যা ইরানের প্রো মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে তার বিষয়ে রাশিয়া সতর্ক। এই ফোন কল রাশিয়ার প্রথম প্রকাশ্য মন্তব্য ছিল, যা ইরানের সরকারের সঙ্গে মস্কোর সরাসরি সংযোগ প্রকাশ করে। রাশিয়া ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, যদিও 2023 সালের গাজার ঘটনায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা সম্পর্ককে কিছুটা জটিল করেছে। পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ফোন কলে ক্রেমলিন জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের ওপর হামলা এই অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান ট্রাম্পকে সতর্ক করে বলছে, যদি যুক্তরাষ্ট্র এগোতে চায় তাহলে কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ, একটু হাওয়া লাগলেই বিস্ফোরণ। ঠিক সেই মুহূর্তে এক আঞ্চলিক শক্তি স্পষ্ট করে লাইন টেনে দিল। সেই দেশটি হলো তুরস্ক।
ইরানকে ঘিরে যখন উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানাচ্ছেন, তখন তুরস্ক বলছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান আমরা সমর্থন করি না, একদমই না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি সতর্ক করে বলেছেন, শক্তি ব্যবহার করলে সংকট কমবে না, বরং আরও গভীর হবে। তার ভাষায়, ইরানের সমস্যার সমাধান ইরানের ভেতর থেকেই আসতে হবে, বাইরে থেকে বোমা বা হুমকি দিয়ে নয়। ইরানে যদি বাইরের শক্তি সামরিক হস্তক্ষেপ করে তাহলে কি হবে? তুরস্ক বলছে পুরো অঞ্চলটাই অস্থিতিশীল হয়ে পড়বে। হাকান ফিদান পরিষ্কার করে বলেছেন, আমরা চাই সমস্যার সমাধান হোক সংলাপের মাধ্যমে। ইরানে ব্যাপক অস্থিরতা হলে সেটা এই অঞ্চলের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে, তাই আমরা কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যস্থতাকারী হোক বা সরাসরি আলোচনায় নিজেদের মধ্যে বিষয়টা মেটা। এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুরস্ক শুধু মুখে মুখে নয়, বাস্তব কূটনীতিতেও মধ্যস্থতার ভূমিকা নিতে চায়। অন্যদিকে তেহরানও চুপ নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘে চিঠি দিয়ে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা প্রত্যাখ্যান করে। তার দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভকে বাইরে থেকে নাশকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বক্তব্যেরও কড়া সমালোচনা করেছেন। ইরানের বার্তা স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একসময়ের চরম প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। বেজিং বলছে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদের মতে, জাতিসংঘ সনদের ভিত্তিতে গড়া আন্তর্জাতিক আইনই বৈশ্বিক ব্যবস্থার মূল স্তম্ভ। শক্তিধর দেশগুলো যদি এই আইন মানতে ব্যর্থ হয়, তাহলে পৃথিবী আবার জঙ্গলের আইনে ফিরে যাবে। রাশিয়াও একই সুরে কথা বলছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেরাই যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়েছিল, এখন তারাই সেটাকে ভেঙে ফেলছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক কোনো তৃতীয় পক্ষ ভাঙতে পারবে না। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে উত্তর দক্ষিণ করিডোর এই সহযোগিতা দীর্ঘমেয়াদী। এই মুহূর্তে তুরস্ক, চীন, রাশিয়া তিন দেশই বলছে, যুদ্ধ নয়, সংলাপই শেষ রাস্তা। কিন্তু ইতিহাস বলে, উত্তেজনার সময় সবচেয়ে কঠিন কাজটাই হলো শান্ত থাকা। এদিকে ইরানে হামলার হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্র এর সম্প্রচার মাধ্যম নিউজ নেশনের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ভেনেজুয়েলায় অভিযানের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী কোনো রণতরী মোতায়েন নেই। এমন সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, আর বর্তমানে মধ্যপ্রাচ্যে দেশটির যুদ্ধজাহাজ রয়েছে 6টি। ইরান এখন রুদ্ধশ্বাস এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাস্তায় আগুন, স্লোগান, ভাঙচুর। আবার সেই রাস্তাতেই বিপরীত চিত্র, হাজার হাজার মানুষ রাষ্ট্রের পতাকা হাতে নেমে এসেছে সরকার ও সর্বোচ্চ নেতার পক্ষে। দেশ জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে ইরান কার্যত দুই ধারায় বিভক্ত। সরকারপন্থী সমাবেশে অংশ নেওয়া অনেকেই বলছেন, তারা শুরুতে বিক্ষোভে ছিলেন, কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে তখন তারা সরে দাঁড়ান। তাদের ভাষায় এটা আর প্রতিবাদ নেই, এটা বিশৃঙ্খলা। সেই বিশৃঙ্খলার মুখে তারা নিজেদের দায়িত্ব মনে করছেন দেশকে রক্ষা করা। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, তেহরান সহ একাধিক শহরে বিশাল জনসমাবেশ, মানুষ হাতে ইরানের পতাকা, সর্বোচ্চ নেতার ছবি, স্লোগানে মুখর রাজপথ, নেতৃত্বের প্রতি আনুগত্যের ঘোষণা, শক্ত অবস্থানে রাষ্ট্রযন্ত্র ও তার সমর্থকরা। এই অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি দাবি করেছেন, পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে পারে। ইরান এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ তুলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতার পেছনে জড়িত। তার দাবি, শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। একই সুরে কথা বলেছেন প্রভাবশালী রাজনীতিক আলী লারিজানিও। তাদের বক্তব্য, ভিতরের দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিরল ভাষণে কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্র ধ্বংসের চেষ্টা সহ্য করা হবে না। তার ভাষায়, ইসলামী প্রজাতন্ত্র ত্যাগের উপর দাঁড়িয়ে আছে এবং প্রয়োজন হলে নিজেকে রক্ষায় শক্তি প্রয়োগ করবে।
সরকারি সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। শত শত মানুষ আটক, বিপুল অস্ত্র উদ্ধারের দাবিও করা হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সেখানে তিনি লিখেছেন, ইরান হয়তো আগে কখনো এত কাছ থেকে স্বাধীনতাকে দেখেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। কী ধরনের সাহায্য তা স্পষ্ট নয়, কিন্তু তেহরানের কাছে এটি স্পষ্ট বার্তা, বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত। বিক্ষোভ যখন টানা দ্বিতীয় সপ্তাহে, তখন সর্বোচ্চ নেতা সরাসরি ট্রাম্পকে আক্রমণ করেছেন। তিনি তাকে অহংকারী আখ্যা দিয়ে বলেছেন, তার হাতে ইরানিদের রক্ত লেগে আছে। তিনি সতর্ক করেন, ইতিহাস বলে ক্ষমতার শীর্ষেই অনেক শাসকের পতন ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, বিদেশি শক্তির মদদে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, 200 জনের বেশি সন্ত্রাসী সংগঠক আটক হয়েছে। গ্রেনেড থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, বড় ধরনের অস্ত্র ভাণ্ডার উদ্ধারের কথাও বলা হয়েছে। এর ফলে বিক্ষোভের তীব্রতা কমেছে। আইআরজিসিকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সাধারণ সেনাবাহিনীর বদলে এই বাহিনীর ওপরই ভরসা করছেন সর্বোচ্চ নেতা, কারণ তাদের আনুগত্য প্রশ্নাতীত। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। বার্তা স্পষ্ট, ইরান প্রস্তুত দুই দিকেই। ভিতরের একদিকেই সর্বনাশ। ইরান যেভাবে ইসরায়েলিদের জালে ফাঁসালো, একটা বেনামি মেসেজ, একটা টেলিগ্রাম লিঙ্ক আর লোভনীয় অর্থের হাতছানি, এভাবেই ইরান ইসরায়েলের মাটিতে তাদের গুপ্তচর বৃত্তির জাল বিছিয়েছিল। আপাত দৃষ্টিতে নিরীহ ছোট ছোট কাজ দিয়ে শুরু, যা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসল চমকটা লুকিয়ে ছিল অন্য কোথাও। 2024 সালের এপ্রিলে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর 30 জনেরও বেশি ইসরায়েলিকে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের বেশিরভাগেরই গল্পটা প্রায় একই রকম। অজানা নম্বর থেকে আসা একটা মেসেজ, যেখানে সামান্য তথ্যের জন্য বা ছোটখাটো কাজের জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব। প্রথম দিকে কাজগুলো ছিল সহজ, যেমন কোনো পার্কের নির্দিষ্ট স্থানে কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। এর জন্য মিলত প্রায় $1000 মার্কিন। এরপর যখন লোভের পাল্লা ভারী হতে শুরু করলো, তখন এলো আরও বিপজ্জনক কাজের প্রস্তাব। আদালতের নথি থেকে জানা যায়, গত 1 বছর ধরে ইরানের এই গুপ্তচর বৃত্তির চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। তারা ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করার যে আকাঙ্ক্ষা করেছিল তা পূরণ করতে পারেনি। তবে তাদের কৌশল ছিল মারাত্মক কার্যকর। এত বেশি ইসরায়েলি সাধারণ অভিযান চালাতে রাজি ছিল যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলির তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর বৃত্তি অভিযান সফল হতে পারত, যা পরবর্তীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। যোগাযোগের পদ্ধতি ছিল বেশ সহজবোধ্য। একটি টেক্সট মেসেজ, যার প্রেরক নিজেকে সংবাদ সংস্থা হিসেবে পরিচয় দিত। মেসেজে প্রায়শই যুদ্ধ সম্পর্কিত তথ্য চাওয়া হতো এবং বলা হতো, আমরা তা কিনতে প্রস্তুত। অন্য একটি মেসেজে আরও সরাসরি বলা হয়েছিল, একটি স্বাধীন জেরুজালেম মুসলমানদের একত্রিত করে, যুদ্ধ সম্পর্কে আমাদের তথ্য পাঠান। এরপরই আসতো টেলিগ্রাম অ্যাপের একটি লিঙ্ক, যেখানে নতুন করে কথোপকথন শুরু হতো। মজার বিষয় হলো, এই কথোপকথনে ইসরায়েলি নাম ব্যবহার করা হতো এবং সহজ কাজের বিনিময়ে অর্থের প্রস্তাব দেওয়া হতো। যদি কেউ আগ্রহ দেখাতো, তাহলে তাদের পেপ্যাল বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেওয়ার জন্য একটি অ্যাপ সেট আপ করার পরামর্শ দেওয়া হতো। 29 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনের ঘটনা ছিল চমকপ্রদ। তাকে একটি পার্কে গিয়ে একটি কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছিল। ব্যাগটি ছিল না, কিন্তু নিয়োগকারী একটি ভিডিও পাঠিয়ে তা প্রমাণ করেছিল এবং তাকে $1000 মার্কিন দেওয়া হয়েছিল। এরপর তাকে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা গ্রাফিতি স্প্রে করার মতো কাজ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান। এরপর এলো আরও সংবেদনশীল কাজ, ছবি তোলা। আজারবাইজান বংশোদ্ভূত এক ইসরায়েলিকে দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি তোলার জন্য ভাড়া করা হয়েছিল। এমনকি এই কাজকে সে পারিবারিক ব্যবসায় পরিণত করেছিল। সে তার আত্মীয়দের হাইফা বন্দরের সুবিধাগুলোর ছবি তুলতে সাহায্য করেছিল, যা পরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। 72 বছর বয়সী মরতে চাই মতি মামান এর ঘটনাটি ছিল আরও নাটকীয়। তার অর্থের প্রয়োজন ছিল এবং তুরস্কের 2 ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে তার পরিচয় হয় এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সাথে। এডি শুকনো ফল এবং মশলা আমদানি করত।
মামানকে সাইপ্রাস হয়ে সামান্দাগে উড়ে যেতে বলা হয়। এরপর তাকে তুরস্কের ইউকসেকোভা শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটি হোটেলে ছিল। এডি মামানকে জানায় যে ইসরায়েলিদের ইরানে পাচার করার একটি উপায় আছে। মামান রাজি হয় এবং একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করে। সেখানে এডি এবং একজন দ্বিতীয় ইরানি কর্মকর্তা মামানের সাথে একটি বিলাসবহুল হোটেলে দেখা করে এবং 3টি কাজের জন্য তাকে হাজার হাজার ডলারের প্রস্তাব দেয়। ইসরায়েলের নির্দিষ্ট স্থানে টাকা বা বন্দুক রেখে আসা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা এবং অন্যান্য এজেন্টদের হুমকি দেয়া, যারা শত্রুতাপূর্ণ মিশন পরিচালনার জন্য ইরান থেকে তহবিল পেয়েছিল কিন্তু আসলে তাদের মিশন সম্পাদন করেনি। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত, স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও। রাডার স্যাটেলাইট ডেটা, লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরও বলছে, সংঘাতের প্রথম 8 দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরও উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হলো তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন। সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস 3 এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরও তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। ভয়ঙ্কর এক সংবাদের শিরোনাম, কিন্তু তার ভেতরের কথা আরো গভীর। ইরান বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্রের শহরের দরজা খোলেনি। এর মানে কি? এর মানে হলো তাদের আসল আঘাত করার ক্ষমতা এখনো অব্যবহৃত। ইরানের নীরব সংকেত যে হামলা এখনো হয়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি পদক্ষেপ সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক প্রতিশোধ নয়। যখন ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধের শেষ দিনে ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালায়, তখন বিশ্ব অবাক হয়েছিল ইরানের শান্ত প্রতিক্রিয়ায়। কিন্তু ইরানের এই আপাত নীরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশল।
ফজলির কথা স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইরানের প্রযুক্তিগত জ্ঞান রয়েছে, কিন্তু তাদের আদর্শিক নীতি এর ব্যবহার বা তৈরির বিপক্ষে। এই কথাগুলো আপাত দৃষ্টিতে শান্তি এবং সংযমের বার্তা দিলেও এর ভেতরের টুইস্ট হলো প্রযুক্তিগত জ্ঞান আছে মানে হলো তারা চাইলে তা করতে সক্ষম। এটি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য এক শীতল সতর্কবার্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আপোষ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি জোর দিয়ে বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিতে অটল। তারা জাতীয় চাহিদা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এর অর্থ আমেরিকা বা ইসরায়েলের কোনো হুমকি ইরানকে তার পথ থেকে সরাতে পারছে না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি এক ধরনের চ্যালেঞ্জ। তখত রাভাঞ্চি বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু এখানেও আছে একটি বড় শর্ত। ভবিষ্যতের আলোচনার জন্য আমেরিকার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টি প্রয়োজন। ইরান চায় আমেরিকা তাদের বোঝাক যে আলোচনার সময় তারা সামরিক শক্তি ব্যবহার করবে না। এটি ইরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা। যদি আমেরিকা ইরানের বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান শুধুমাত্র কথার কথা নয়, কাজের প্রমাণ চাইছে। আসল টুইস্ট হলো, ইরান যখন বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্র শহরের দরজা খোলেনি, তার মানে হলো তাদের প্রকৃত সামরিক সক্ষমতা এখনো অব্যবহৃত। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। তারা হয়তো এমন একদিনের জন্য অপেক্ষা করছে যখন তাদের আঘাত হবে অপ্রতিরোধ্য। পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত জ্ঞান থাকা সত্ত্বেও তা ব্যবহার না করার কথা বলা, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে। ইরান হয়তো বোঝাতে চাইছে যে তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা তা সংযত রাখছে। এই সংযমই তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। তারা সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু শর্ত দিচ্ছে আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপর। এর মানে ইরান দুর্বল নয়, বরং তারা চাইছে শক্তিশালী অবস্থানের ভিত্তিতে আলোচনা করতে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরান বলছে ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র 1/4। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফজলি দাবি করেছেন, সেজ্জিল ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে অবাক করে দিয়েছিল। তিনি জানিয়েছেন, ইরান বছরের পর বছর ধরে শত্রুর সাথে যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ইরান নাকি এবার ধ্বংসাত্মক আর অভূতপূর্ব জবাব দেবে। ইরানের নতুন হুঁশিয়ারি। ইসরায়েলের কপালে কি আছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভবিষ্যতে কোনো আগ্রাসন চালালে ইরান নাকি জোরালোভাবে লড়াই করবে। তাদের কথা শুনে মনে হচ্ছে এবার পরিস্থিতি আরও গুরুতর হতে চলেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেছেন যে ইরানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠিন লড়াই করবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। তিনি গর্ব করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা সফলভাবে প্রতিরোধ করেছে। এমনকি তিনি দাবি করেছেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনী আক্রমণের মুখে ঐক্যবদ্ধ ছিল এবং তাদের লক্ষ্য থেকে কখনো পিছপা হয়নি। এই দাবি যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের জন্য এটা একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ধ্বংসাত্মক ও অভূতপূর্ব প্রতিশোধের হুমকি। আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আরও এক ধাপ এগিয়ে সতর্ক করেছেন, ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রে ইরান ধ্বংসাত্মক এবং অভূতপূর্ব প্রতিক্রিয়া জানাবে। তার মানে কি, এতদিন যা দেখেছি তা কিছুই নয়? ইরান কি সত্যিই এমন কিছু করে দেখাবে যা বিশ্ব আগে কখনো দেখেনি? যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের গতি বদলেছে কি? এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহু মাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্ডি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। রুশ বিশ্লেষকের মতে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ছিল মূলত সাজানো নাটক। পশ্চিমা মিডিয়ায় তা রীতিমতো ন্যায়কোচিতভাবে স্থাপিত হয়, তবে বাস্তবে এর সামরিক রাজনৈতিক প্রভাব তেমন ছিল না। এটি ছিল হয়তো একটি থিয়েট্রিক্যাল গ্র্যান্ড ফিনালে, যা সংঘাত গরম হয়ে ওঠার আগে একটি সুন্দর সমাপ্তি এনে দেয়।
শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো কেন? রাওয়ান্দি বলেন, হামলা পাল্টা হামলায় উভয় পক্ষই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইসরায়েল মার্কিন সহায়তায় আকাশ প্রতিরক্ষা বজায় রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যাচ্ছিল না। তাদের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এর মাঝে ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি ও ইয়েমেনি হুথিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি বাতিল যুদ্ধকে আরও বিস্তৃত করে ফেলতে পারত। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনকে একটি দ্রুত সমাপ্তি চাওয়ার দিকে ঠেলে দেয়। এছাড়া রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, আজারবাইজান সহ একাধিক দেশ কূটনৈতিক চাপ সৃষ্টি করে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার বাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেয়া। গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে তাহলে নাকি আরো কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি, অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধুই ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরো কঠিন থাপ্পড় দেবে। 13ই জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছু তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন। ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরও সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি, অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা, কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে?
ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সংঘাত হবে চূড়ান্ত সংঘর্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, কারণ ইরান বিশ্বাস করে তারা এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের হাতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে। গত 13ই জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ইহুদিবাদী দেশটির দাবি ছিল তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, শত শত মানুষ এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান অবশ্য বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টা জবাব হিসেবে ইরান কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনও কার্যকর রয়েছে। ইসরায়েলের দুর্বলতা উন্মোচিত। আরটিকে দেওয়া মন্তব্যে তেহরানের সূত্রটি জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। এটি একটি চাঞ্চল্যকর দাবি যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্রটি আরও দাবি করে যে ইরানের কাছে এখনও নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হবে। যদি এই দাবি সত্য হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। এমনকি উন্নত আয়রন ডোমও এত সংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই সংঘাতের জন্য ইরান শুধু সামরিকভাবেই প্রস্তুত নয়, বরং অভ্যন্তরীণ সমর্থনও পাচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি জানায়, দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। এটি নিঃসন্দেহে তেহরানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও ইরান জানে যে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবুও তেহরান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। খামেনির দাবি ও ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক জবাবের বিষয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এটি ইরানের পক্ষ থেকে একটি বড় সড় দাবি যা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, তাহলে আরও হামলা চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। মোসাদ এজেন্টদের জালে ইরান, বিপুল অস্ত্র সহ গ্রেপ্তার 50। মাত্র 2 সপ্তাহে ইরান 50 জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করে বিশ্বকে চমকে দিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচেস্তান প্রদেশে এই এজেন্টদের আটক করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে মার্কিন তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। IRGC জানিয়েছে, এই এজেন্টরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। অস্ত্র পাচারের বিশাল চেষ্টা ব্যর্থ, 22,000 গুলিসহ আটক 3। এই ঘটনার পাশাপাশি ইরানের পশ্চিম লোরেস্তান প্রদেশের পুলিশ সামরিক গোলা বারুদের একটি বিশাল পাচার চক্র ভেঙে দিয়েছে। পোল-ই-দোখতার শহরে একটি অভিযানে 22,000-এরও বেশি কালাশনিকভ গুলি জব্দ করা হয়েছে এবং 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লোরেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এলাহি জানিয়েছেন, পুলিশ গোয়েন্দা ইউনিটগুলো একটি মহাসড়কে দুটি গাড়ির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এই অভিযান শুরু করে। পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি চালিয়ে তাদের গাড়ি নিষ্ক্রিয় করে এবং সফলভাবে তাদের আটক করে। ধারণা করা হচ্ছে এই গোলাবারুদ ইরানের পশ্চিমাঞ্চল থেকে লোড করে দেশের দক্ষিণাঞ্চলে পাচারের উদ্দেশ্যে ছিল, যা একটি বৃহত্তর অস্ত্র পাচার নেটওয়ার্কের অংশ। ইসরায়েলের ষড়যন্ত্র নসর, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর থেকে ইরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন প্রদেশে গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর ঘোষণা করেছেন, ইসরায়েলি শত্রু ভাবাপন্ন কর্মী এবং গুপ্তচরদের একটি নেটওয়ার্কের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। তাদের লক্ষ্য ছিল সামরিক হামলার পাশাপাশি দেশে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো। জাহাঙ্গীর দৃঢ়তার সাথে বলেছেন যে বিচার বিভাগীয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্তমূলক পদক্ষেপের কারণে এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। তিনি আরও জানান, বিশ্বাসঘাতকদের বিচার করতে এবং ইসরায়েলের সাথে যুক্ত ভার্চুয়াল অ্যাকাউন্টগুলো ট্র্যাক করার জন্য প্রদেশগুলোতে বিশেষ বিচার বিভাগীয় শাখা খোলা হয়েছে। 12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব একটি কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা, স্থিরতা ও বাইরের চাপ মোকাবিলায়।